আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। বাসা থেকে বের হয়েছিলেন পরীক্ষা দিতে যাওয়ার জন্য, কিন্তু তার আগেই ক্রেনের ধাক্কায় সড়কে নিভে গেল এইচএসসি পরীক্ষার্থী নাফিসা নাওয়ালের প্রাণ প্রদীপ। সকালে চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় ঘটে এই মর্মান্তিক প্রাণহানি। পুলিশ জানায় সকালে নেভি হাসপাতালের গেটের বিপরীত পাশে সড়ক পার হওয়ার সময় একটি ক্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নাফিসা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। নাফিসা সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলী বাড়ির বাসিন্দা মামুন মিয়ার মেয়ে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে দুই শিশু শিক্ষার্থীর। দিতে যাওয়ার সময় ও ফাটাউতো করে যাচ্ছিল। ফাটাতে যাওয়ার সময় ও ওখানে নেভি হাসপাতাল গেটের ওখানে বাইক থেকে পড়ে গিয়ে এসকালেটরের চাকার নিচে পড়ছে। তো ওর ঘটনাস্থলেই আহত হয়েছে। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনার পরে এখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করছে। আমি কি বলবো ভাই, আমার মেয়ে চলে গেছে, আমি কি বলবো বলেন, আমি কি বলবো? আমার জলদন্ত মেয়ে চলে, তুই এত বড় করছি আমার মেয়েটার, আমি তুই এত বড় করছি। চট্টগ্রামের ডবল মোরিং এলাকায় বাসায় নিজের পিস্তলের গুলিতে শাহিদ হোসেন নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সকালে হাজীপাড়ায় নিজ বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে ড্রয়িং রুমে নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করেন শাহিদ। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, পরে সেখানে তিনি মারা যান। পুলিশ জানায় 2 বছর আগে আল আরাফা ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হলে তিনি চাকরি ছেড়ে দেন। এরপর তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। কাজকর্ম না থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তবে পিস্তলটি তিনি কোথায় পেলেন এ বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। গ্যাস নিয়ে দুর্ভোগ কোনোভাবেই কাটছে না চট্টগ্রামবাসীর। কবে সংকট থেকে মুক্তি মিলবে জানে না কেউ। আজও নগরের বেশিরভাগ সিএনজি রিফিলিং স্টেশন বন্ধ। যেগুলো খোলা সেগুলো ঘিরে গাড়ির দীর্ঘ সারি। গ্যাস নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সবসময় পাইপলাইনে থাকছে না গ্যাস, আবার গ্যাস থাকলে হয়তো থাকছে না বিদ্যুৎ। এতে বেশি সংকটে পড়েছে অটোরিকশাগুলো। দিনের অর্ধেক সময় গাড়ি চালাতে না পেরে আয় রোজগারে ভাটা পড়েছে অনেকের। অনেক এলাকার বাসা বাড়িতেও গ্যাস সরবরাহে বিঘ্নের কারণে রান্না নিয়ে অনেকেই পড়ছেন বিপাকে। এখন গ্যাস যে সিরিয়াল গ্যাস ঢুকে 100 টাকার 120 টাকারও ঢুকে না, 60 টাকা 70 টাকা। সকালে হলেছি 70 টাকা গ্যাস ঢুকছে আমার, তো 70 টাকার গ্যাস দিয়ে বারো মাসে 300 টাকা। এখন বসে রয়েছি রাতে 3টা 4টা পর্যন্ত বৈশা, সকালবেলা 7টা 8টা বাজে আইসা গ্যাস পাইলাম, না পাইলে আবার চলে যেতে হচ্ছে। 7টা বাজে সিরিয়াল দিয়েছি, পরে বিকাল 7টা বাজে গ্যাস পাইছি। তো আমরা যে গাড়ি নিয়ে বাইরে, আমরা গ্যারেজের তো বাইরে ইনকাম বরাবর। অনেক কষ্টে আছে, এটা কাউকে বোঝানো মানে আপনাকে বোঝাবো যে মানে এরকম কোনো আর ইয়ে নেই। আমার এটাই, আমার 2টা বাচ্চা পড়ালেখা করে, আমি এখানে কিছু নাই। 2টা বাচ্চা পড়ালেখা করে, আজকে মাসের 25 তারিখ 22 তারিখ আজও কোচিং বিল দিতে পারি এটাই। নৌরুটে মাছ ধরা নিষেধ। এরপরও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কোনো অভ্যন্তরীণ রুটে জাল পাতে জেলেরা। এতে ঘটেছে একের পর এক দুর্ঘটনা। তাতে উল্টো নৌযানের ওপর চড়া হচ্ছে জেলেরা। অভিযান চালিয়েও নৌকাগুলোর লাগাম টানা সম্ভব না হওয়ায় জাহাজ চালানো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন লাইটার শ্রমিকরা। সাগরে ফৌজদারহাট থেকে মহেশখালী উপকূল পর্যন্ত চট্টগ্রাম বন্দর সীমা, যেখানে মাদার ভেসেল থেকে পণ্য খালাস হয় লাইটার জাহাজে, যা চলাচল করে দেশের প্রায় 40টি রুটে। বহির্নোঙর ছাড়াও সম্প্রতি অস্থির হয়ে উঠেছে চট্টগ্রাম ঢাকা রুটের ভাষাঞ্চর পর্যন্ত এলাকা। কেননা নৌ চলাচলের জায়গায় পাতা হচ্ছে অসংখ্য মাছ ধরার জাল, যাতে স্বাভাবিকভাবেই জাল আটকে বন্ধ হয়ে যাচ্ছে জাহাজ। এ সময় উল্টো জাল ছেঁড়ার অভিযোগে হামলা চালাচ্ছে জেলেরা। অভিযোগ আছে লুটপাটেরও। এমনকি জালের কারণে ঠিকমতো নোঙর করতে না পেরে দুর্ঘটনা ঘটছে মাদার ভেসেলেরও। যখন মাদ্রাসা অ্যাঙ্কর করতে যায়, জালের জন্য সে দেখে যে ডিভাইসে জাল আছে, জাল থাকার কারণে সে কম পানিতে অ্যাঙ্কর করে, তখন তার অ্যাঙ্করটা মানে না, তখন গিয়ে অ্যাক্সিডেন্ট আরেক জাহাজের উপর। আপনি যখন জাল ফেলছেন, যখন জালটা আপনার পাখার সাথে বাঁচবে, তখন আপনারা চলতে পারবেন না, ওই জায়গায় দাঁড়িয়ে দেবেন, তখন তারা ডাকাতি করে জেলেরা। সাগরে যত্রতত্র মাছ ধরে ছোট নৌকা, যা আর্টিসানাল বোট হিসেবে পরিচিত,
আইন অনুযায়ী উপকূল থেকে 40 মিটার গভীরতা পর্যন্ত তাদের মাছ ধরার সুযোগ থাকলেও নৌ চলাচলের পথে তা নিষিদ্ধ। সবশেষ জরিপ অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলে 5,000 সহ সারা দেশে এমন নৌকা আছে প্রায় 29,000, যাদেরকে নিয়ন্ত্রণ করতে মাছ ধরার অনুমতি এবং ট্র্যাকিং সিস্টেম চালু হলেও প্রকল্প শেষে তা আর কার্যকর নেই। জেলেরাও অনাগ্রহী যন্ত্র ব্যবহারে, ফলে টানা যাচ্ছে না লাগাম। আডিশনাল নৌযানগুলোর জন্য আমরা মোবাইল নেটওয়ার্কিং ব্যবহার করে তাদেরকে যাতে ট্র্যাক করা যায় সে কোন এলাকায় মাছ ধরছে বা বর্তমানে নৌযানটির কী অবস্থা, এটা আমরা শুরু করেছিলাম। কিন্তু প্রজেক্টটি যেহেতু শেষ হয়ে গিয়েছে, বর্তমানে কার্যক্রমটি বন্ধ রয়েছে, কিন্তু এটাকে রাজস্ব বাজেটের আওতায় কীভাবে পরিচালনা করা যায় ওটা নিয়ে বর্তমানে মৎস্য অধিদপ্তর কাজ করছে। এমন বাস্তবতায় ভুক্তভোগীরা বারবার হস্তক্ষেপ চায় বন্দর কর্তৃপক্ষের, যারা কোস্টগার্ড ও নৌবাহিনীর সহায়তায় চালাচ্ছে অভিযান। কিন্তু তাতেও পুরোপুরি সুফল না মেলায় নৌযান চলাচল বন্ধের হুমকি দিয়েছে লাইটার শ্রমিকরা। যেখানে নিয়মের ব্যত্যয় হচ্ছে সেখানে জরিমানা করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বন্দরের মূল চ্যানেলটা যেখান দিয়ে কমার্শিয়াল জাহাজগুলো যাতায়াত করবে এটা যাতে ফ্রি থাকে। নৌ রুট নিরাপদ না হলে হুমকিতে পড়বে অভ্যন্তরীণ ও বহির্বাণিজ্য, বলছেন নৌ ব্যবসায়ীরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। খাগড়াছড়িতে হঠাৎ অস্বাভাবিক বৃষ্টিতে সদর ও দীঘিনালায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। আমরা সেখানকার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস্তফা মানিক। মানিক, বলছিলাম নিচু এলাকা প্লাবিত হয়েছে, পানি কি কমতে শুরু করেছে কিনা এবং এলাকাবাসীও নিশ্চয়ই ভোগান্তিতে রয়েছে, জানাবেন সেখানকার চিত্র। সারিকা, আমি এখন আছি খাগড়াছড়ি পৌর শহরের মেহেদিবাগ নিচুর বাজার এলাকায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পানির কিন্তু অনেকটা নামতে শুরু করেছে। চেঙ্গি নদী লাগোয়া এই এলাকাটি, যেখানে চেঙ্গি নদীর উজান আসলে কিন্তু এই এলাকায় কিন্তু পানি বন্দী হয়ে পড়ে অনেক পরিবার। আজকেও কিন্তু সকালে যে গত রাতে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু আজকে সকাল থেকে অনেকে ঘুমে থাকা অবস্থায় কিন্তু তারা কিন্তু দেখেছে যে বসত বাড়ি কিংবা তাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাটে কিন্তু হু হু করে পানি বাড়তে তারা কিন্তু দেখেছেন। এবং এখন থেকে 2 ঘন্টা আগে পানি নামতে শুরু করেছে এবং পানি নামতে শুরু করায় অনেকে, আমরা এখন যে নিচের বাজারে আছি সেই নিচের বাজারে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এসে তাদের যে ব্যবসা, যেখানে তারা ব্যবসা করেন যেই শেডগুলোতে, তারা কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন। এবং এর পাশে যেখানে বসত বাড়ি রয়েছে সেখানে আমরা দেখেছি তারাও কিন্তু বসত বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি করছে। মানে বলা চলে যে খাগড়াছড়ি সদরের চেঙ্গি নদীর যে লাগোয়া যে নিম্নাঞ্চল সেখানে পানি নামতে শুরু করলো, কিন্তু ডিগিনালার কিন্তু এখনো কিছুটা অপরিবর্তিত বলা চলে। এখনো কিন্তু কবাখালীর যে অংশটি সেখানে কিন্তু পানি পুরোপুরি নেমে যায়নি, সে কারণে কিন্তু সাজেকের সাথে যে সড়ক যোগাযোগ ডিগিনালার সাথে সেটি এখনো কিন্তু সীমিত রয়েছে। মানুষ কিন্তু সরাসরি যেতে পারছে না, বেগে বেগেই যাচ্ছে। এবং ডিগিনালার সাথে লংবধু সড়কও কিন্তু বিভিন্ন জায়গায় পানি থাকাতে, অর্থাৎ মানি নদীর পানি, সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। সবকিছু মিলিয়ে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু ডিগিনালা এখনো কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি পুরোপুরি, এটি বলা চলে। সারিকা, মানিক, ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়িতে হঠাৎ বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে, আমরা সেই খবরই জানছিলাম। নির্বাচন নয়, এবারও সরকার মনোনীত নেতৃত্বের মাধ্যমে পুনর্গঠিত হয়েছে 3 পার্বত্য জেলা পরিষদ। এ নিয়ে হতাশ পাহাড়ের মানুষ, কেননা আলাদা ভোটার তালিকা সংক্রান্ত জটিলতায় 37 বছর ধরে নির্বাচন না হয় পাহাড়ের এই মূল শাসন কাঠামোয় বাড়ছে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব, বাড়ছে অনিয়ম, দুর্নীতি। নাগরিক সমাজ বলছে নির্বাচন নিয়ে সব সরকারেই ছিল সদিচ্ছার অভাব। আবারও মনোনীত নেতৃত্ব বসেছে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা পরিষদে, যেখানে চেয়ারম্যান সহ 15 জনকে নিয়ে গত বৃহস্পতিবার পরিষদগুলো পুনর্গঠন করে সরকার। অথচ আইন অনুসারে নির্বাচনের মাধ্যমে গঠন হওয়ার কথা 3 জেলা পরিষদ, কিন্তু এবারও তা না হওয়ায় হতাশ পাহাড়ের মানুষ। আমরা চেয়েছিলাম বর্তমান সরকার ক্ষমতায় এসে এটাকে নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য এবং একটা উদ্যোগ নেবেন, কিন্তু এটা আমরা হতাশ। একমুখের নেতৃবৃন্দরাই এর সফলতাটা পায়। জনসাধারণ যদি পেতে হয় তাহলে অবশ্যই ভাইস চেয়ারম্যানটা পোস্ট ক্রিয়েট করা প্রয়োজন, পাশাপাশি হচ্ছে যে নির্দলীয় রেখে জেলা পরিষদ গঠন হওয়া প্রয়োজন। এসব জেলা পরিষদে নির্বাচনে বড় বাধা ভোটার তালিকা, কেননা জাতীয় ভোটার তালিকার পরিবর্তে পাহাড়ে স্থায়ী বাসিন্দাদের নিয়ে আলাদা তালিকা করার একটি দাবির পর থেকে থমকে আছে নির্বাচন উদ্যোগ। এখানকার স্থানীয় অধিবাসীদের নিয়ে আলাদা ভোটার তালিকা তৈরি করবার কথা রয়েছে, কিন্তু আমার সংবিধান আবার সেটি অনুমোদন করছে না।
এই জটিলতা নিরসনের জন্য রাষ্ট্রকে একটি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং অধিক কার্যকরী ও ফলপ্রসূ উদ্যোগ গ্রহণ করতে হবে। যদি এটা আমরা একটা স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে চাই, তাহলে আমাদের 1989 সালে জেলা পরিষদ আইনটা কার্যকর করা উচিত বলে আমি মনে করি। নাগরিক সমাজ বলছেন, বারবার মনোনীত নেতৃত্ব আশায় মারাত্মকভাবে লঙ্ঘিত হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতার অঙ্গীকার। এতে করে অনিয়ম, দুর্নীতি জেঁকে বসেছে, ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। যারাই চেয়ারম্যান মেম্বার হয়, সদস্য হয়, তারা আসলে জবাবদিহিতা আওতায় আসতে। এখন তো আসলে নির্বাচিত না, যার কারণে জবাবদিহিত তাদের নাই বললেই চলে। জেলা পরিষদ গঠন হওয়ার বিধান আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে সেটা পূর্ণ হয় নাই, এবং জনগণ আশা করে যে জনগণ তাদের নিজেদের ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি বাছাই করবে। জনগণের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে উঠতে পারতেছে না, এবং জনগণের প্রতি দায়িত্বশীলতার যে ক্ষমতা প্রয়োগ করার কথা ছিল, সেগুলো হচ্ছে না। পার্বত্য জেলা পরিষদগুলোতে সর্বশেষ নির্বাচন হয় 1989 সালে। এরপর থেকে প্রতিটি সরকারি পরিষদের নেতৃত্বে বসিয়েছে তাদের দলীয় লোকজন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2.5 ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল 8:45টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, ফলে বন্ধ হয়ে যায় এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা। এতে ভোগান্তিতে পড়েন রোগীরা। তবে বেলা 11:30টার দিকে বিদ্যুৎ ফিরে এলে হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে, স্টেডিয়াম এলাকায় মেরামতের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়, যা আগে থেকে ঘোষণা করা হয়। তবে হাসপাতালের পরিচালকের ফোন পেয়ে রোগী ভোগান্তির বিবেচনায় বিদ্যুৎ দ্রুত চালু করা হয়। সারা দেশে চিকিৎসক নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধনে চিকিৎসকরা অভিযোগ করেন, সারা দেশে রোগীকে সেবা দিতে গিয়ে নানাভাবে নিপীড়নের শিকার হচ্ছেন ডাক্তাররা। সবশেষ চাঁদার দাবিতে ঢাকা মেডিকেলের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তারা চিকিৎসকদের উপর হামলা ও নিপীড়নের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় আইন প্রণয়নের দাবি জানান। আমরা বলতে চাই, একজন বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় যদি নিরাপদ না থাকে, তাহলে বাংলাদেশের আর কোন ডাক্তার নিরাপদ থাকবে? এবং ডাক্তারদেরকে নিরাপত্তাহীনতায় রেখে কি আসলে রোগীদের চিকিৎসা, ভালো চিকিৎসা কি সম্ভব? তারকে যারা আঘাত করেছে, আমি সরকারের প্রশাসনের, আইন প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যারা দোষী সাব্যস্ত তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করুন। সবাইকেই এই ব্যাপারটা অনুধাবন করার জন্য অনুরোধ জানাবো যে আমাদেরকে সুষ্ঠু পরিবেশ দেন। আমরা সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের রোগীদেরকে চিকিৎসা করব। আমাদেরকে দয়া করে আমাদের সেই পরিবেশটা নিশ্চিত করুন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন, অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করুন। দুর্ঘটনার প্রাণহানি বন্ধ না হয় সীতাকুণ্ডে শিপ রিসাইক্লিং বন্ধের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় সংগঠনটি। নেতারা বলেন, কর্মপরিবেশ ঠিক না রেখেই অনিরাপদে জাহাজ কাটা অব্যাহত রাখে ফেরদৌস স্টিল, যার জেরে 10 জন শ্রমিক প্রাণ হারান, আহত হন আরও 14 জন। দুর্ঘটনা কবলিত জাহাজটি গ্যাসমুক্ত ছিল এমন দাবি করলেও হতাহতের দায় কোনোভাবে এড়াতে পারে না ইয়ার্ড কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে 9 দফা দাবি তুলে ধরে স্কপ। আমরা বাসাবাড়ির যে বর্জ্যগুলা নিয়ে ফেলে দিই। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।